আগের সরকার বাংলাদেশকে ধ্বংস করে গেছে, সবকিছু নতুন করে সাজাতে হচ্ছে, সংস্কার শেষে নির্বাচন। নিউ ইয়র্ক টাইমসকে ডক্টর ইউনূস। দুই শিবির নেতার পরিচয় সামনে আসায় দেশ জুড়ে বিতর্ক। ছাত্রলীগের কমিটিতে নাম থাকায় বিস্ময়, সাধারণ শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া। অতিমাত্রায় প্লাস্টিকের ব্যবহারে হুমকিতে জনস্বাস্থ্য, বন্ধের ঘোষণায়ও স্বস্তি নেই জনমনে। বিকল্প না থাকলে উদ্যোগ বিফলে যাওয়ার আশঙ্কা। এবং জ্বালানির সংকটে বন্ধ হওয়ার পথে চট্টগ্রামের বাঁশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্র, অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা। সংকট নিরসনে কাজ চলছে। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনার সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি ফাতেমা রশিদ। এবার বিস্তারিত। আগের সরকার বাংলাদেশকে ধ্বংস করে গেছে, এখন সবকিছু নতুন করে সাজাতে হচ্ছে। প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। এদিকে স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রে একটি হোটেলে শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেখা করতে এসলে ডক্টর ইউনূস বলেন, সরকার দেশে মানবাধিকার এবং বাক স্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্তর্বর্তী সরকার তার কর্মকাণ্ডের যে কোনো সমালোচনাকে স্বাগত জানাবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী প্রশাসন বাক স্বাধীনতা বজায় রাখার অঙ্গীকার করেন। We don't want to go back to what has happened to Bangladesh until August 5 this year. So the way they express it is that we push the reset button, it's done, build a new Bangladesh. এদিকে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত গভীর বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বৃহস্পতিবার নিউ ইয়র্কে এক হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, সন্ত্রাসবাদ প্রতিরোধ, শ্রম সমস্যা এবং পাচার হওয়া অর্থ উদ্ধারের বিষয়েও সেখানে আলোচনা হয়। এ সময় ডক্টর ইউনূস বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান। গণ অভ্যুত্থানের অভাবনীয় সফলতার পর ছাত্র শিবিরের দুই নেতার রাজনৈতিক পরিচয়ের সামনে চলে আসে দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। বিশেষ করে ঢাবি ছাত্রলীগের কমিটিতে ছাত্র শিবির নেতার নাম থাকায় বিষয়টি নিয়ে কথা হচ্ছে বেশি। যদিও ছাত্রলীগের কমিটিতে নাম থাকার বিষয়টি জানতেন না বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ। তবে শিবির নেতাদের আত্মপ্রকাশে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ ছাত্ররা। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। পূর্ণাঙ্গ কমিটি খুব শীঘ্রই অ্যানাউন্স করব। আপাতত তার আগে বৈষম্য বিরোধী আন্দোলনে সমন্বয়কের ভূমিকায় থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সাদিক কায়েমের আত্মপ্রকাশের পর এবার জনসম্মুখে আসলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি এস.এম. ফরহাদ। ছাত্রলীগের সঙ্গে তার সম্পৃক্ততা ও সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আপনারা শিক্ষার্থীদের রেসপন্স চাইতে পারেন, শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে গ্রহণ করবে কি করবে না, নাকি বয়কট করবে, এটা তার সিদ্ধান্ত নেবেন। গণ অভ্যুত্থানের বিষয়ে শিবির সেক্রেটারি জানান, ছাত্র শিবির সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আন্দোলনে শামিল হয়েছেন। ফ্যাসিবাদ কায়েমের সবচাইতে শক্তিশালী বাধা মনে করেছে ছাত্র শিবিরকে। এজন্য প্রথম থেকে ছাত্র শিবিরের উপর অ্যাটাক করেছে। দেশব্যাপী এমন কোনো লেয়ার নাই যে লেয়ারে ছাত্র শিবিরের অ্যাটাক হয় নাই। আপনি দেখবেন যে খুবই তৃণমূল পর্যায়ে আমি অসংখ্য ভাইকে দেখেছি যে সে নামাজ পড়ছে, ওখান থেকে ধরে নিয়ে গিয়ে বলছে যে অস্ত্রসহ গ্রেফতার গিয়ে করছে। মানে একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে বিনা অভিযোগে বিনা অপরাধে 56 দিন টানা রিমান্ডে রেখেছে, কেউ কিছু বলতে পারে না। ছাত্র শিবির একটা মানে স্বাধীন সংগঠন, তার নিজস্ব একটা গঠনতন্ত্র এবং নিজস্ব একটা ফ্রেমওয়ার্ক আছে, এটা ওপেন, আপনারা অনলাইনে সার্চ করলে পাবেন, সে অনুযায়ী কাজ করে। এখানে আর কারো কোনো অথরিটি নাই। এদিকে স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের দুই শীর্ষ নেতার রাজনৈতিক পরিচয় সামনে আসায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। অনেক সময় শিবির আছে যারা স্বাধীনতাকে প্রাধান্য দিতে চায় না, তারা অনেক কিছু চাপিয়ে দিতে চায়। এই জিনিসটা আর কি না করুক, এটা আমি চাই। যে কোনো মতাদর্শই হোক, রাজনীতি করার অধিকার আছে, বেঁচে থাকার অধিকার আছে। আমি মনে করি যে এটা আত্মপ্রকাশ করা আগেই করা উচিত ছিল। ছাত্র রাজনীতি আর ক্যাম্পাসে চাচ্ছি না, কারণ রাজনীতি কত বাজে পর্যায়ে যেতে পারে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সেটা আমি দেখে এসেছি অলরেডি। দলীয় লেজুর ভিত্তিক যে রাজনীতি সেটা আর ক্যাম্পাসে না থাকুক। রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি এড়িয়ে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র নেতৃত্ব গড়ে তোলার দাবি সচেতন ছাত্রদের। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।
প্লাস্টিকের অতিমাত্রায় ব্যবহার হুমকিতে ফেলেছে মানব স্বাস্থ্য। যথেচ্ছ ব্যবহারে মাইক্রোপ্লাস্টিক খাদ্যের সঙ্গে ঢুকে যাচ্ছে মানুষদের মস্তিষ্কে। সম্প্রতি সরকারের পক্ষ থেকে প্লাস্টিক এবং পলিথিন বন্ধে অভিযানের ঘোষণা দিলেও স্বস্তির আলো দেখছে না আমজনতা বা বিশেষজ্ঞরা। কারণ বিকল্প ব্যাগের ব্যবস্থা না করলে এ উদ্যোগ বিফলে যাবে বলে আশঙ্কা করছেন তারা। সুজন মিয়ার ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। বাদ কেবল অন্তরিক্ষ, এছাড়া জল স্থল সবকিছুই প্লাস্টিকে পরিপূর্ণ। দিনের পর দিন পড়ে থাকা এসব প্লাস্টিক ভেঙে ক্ষুদ্র কণা বিভিন্ন মাধ্যমে খাদ্যদ্রব্যে চলে আসে, যা মাইক্রোপ্লাস্টিক আকারে প্রবেশ করে মানবদেহে। যুক্তরাষ্ট্রভিত্তিক এক গবেষণায় দেখা গেছে ৪৫ থেকে ৫০ বছর বয়সী স্বাভাবিক মানুষের মস্তিষ্কে প্রতি গ্রাম টিস্যুতে ৪,৮০০ মাইক্রোগ্রাম প্লাস্টিক কণার অস্তিত্ব রয়েছে। আমাদের শরীরের যে সমস্ত জায়গা আছে, ব্রেন পর্যন্ত যেটা বলা হয়েছে যে হিউম্যান বডিতে প্লাস্টিক আছে, প্রচুর পরিমাণে মাইক্রোপ্লাস্টিক, এবং এইটাকে মিনিমাইজ করার জন্য আমাদের প্লাস্টিক ওয়েস্টের একটা প্রপার ম্যানেজমেন্ট দরকার। আমাদের সলিড ওয়েস্টের মধ্যে প্লাস্টিক আছে, আমাদের মেডিকেল ওয়েস্টের মধ্যে প্লাস্টিক আছে, আমাদের ইলেকট্রনিক ওয়েস্টের মধ্যে প্লাস্টিক আছে। প্লাস্টিকের অল্টারনেটিভ যদি কোনো আইটেম যদি আমরা তৈরি না করতে পারি, তাহলে আমরা একেবারে হুট করে যদি আমরা মনে করি যে প্লাস্টিক ব্যান করা উচিত, তাহলে এইটা আমাদের সোসাইটির জন্য এটা বিপজ্জনক। পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিকের কারণে পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। সার্বিক বিবেচনায় আগামী অক্টোবর থেকে ঢাকার সুপার শপ ও নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। একে সাধুবাদ জানালেও বিকল্প ব্যবস্থা করা না গেলে কোনো লাভ হবে না বলে মনে করছেন সবাই। আগেও সরকার উদ্যোগ নিয়েছিল, কিন্তু এটা কিন্তু কার্যকর হয় নাই। বিকল্প ব্যবস্থা না থাকার কার্যকর করার একটাই পথ, বিকল্প তৈরি করে তারপর এটাকে বন্ধ করতে হবে। বিকল্প ব্যবস্থা রাখতে হবে। না রাখা যদি আপনি পলিথিন উঠাই দিলেন অথচ বিকল্প ব্যবস্থা নাই, তখন তো একটা বিপদে পড়ে যাবে। এই 1 তারিখ থেকে এই পলিটা যেটা রেগুলার আমরা ইউজ করি, সেটা যদি বিকল্প হিসেবে আমরা দেখতে চাই, তাহলে অবশ্যই জুট পলিটা মার্কেটিং এবং সব জায়গায় সাপ্লাই দেওয়ার যে ব্যাপারটা, ওইটা থাকতে হবে আর কি। পলিথিন ও প্লাস্টিক পণ্য ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও বিকল্প ব্যাগের ব্যবস্থা না থাকায় তিমিরে রয়ে গেছে সরকারি ঘোষণা। এবারও তাই হবে যদি বিকল্প বের করা না যায়, বলছেন বিশেষজ্ঞরা। 2002 সালে এগুলো অলরেডি নিষিদ্ধ ঘোষিত হয়েছে, এবং সেই সময় থেকে আমরা যেটা শিক্ষা নিয়েছি যে বাজারে উপযুক্ত বিকল্প যদি না দেওয়া যায়, এই পলিথিন ব্যবহার বন্ধ করা একটি বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটি কিন্তু এই 12 বছর পরেও কিন্তু এখনো রয়ে গেছে। আমরা কিন্তু বাজারে উপযুক্ত বিকল্প আনতে পারি নাই। প্লাস্টিক পণ্য তৈরিতে যে পলিথিন ব্যবহার করা হয় তা পচনশীল নয়। মানুষের শরীরের টিস্যুতে এই পলিথিন পাওয়া গেছে, তাই এটি বন্ধে প্রয়োজন সর্বস্তরের সচেতনতা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। 100 বছর পেরিয়ে গেলেও ঢাকা 14 আসনের কাউন্দিয়া ইউনিয়নের বাসিন্দারা রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। এতে করে প্রায় 3 লাখ মানুষ প্রতিদিন তুরাগ নদী পার হয়ে দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজ করছেন। এতে প্রতিনিয়তই চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। তবে দ্রুতই ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। ঢাকার কাউন্দিয়া এলাকায় প্রায় 3 লাখ জনসংখ্যার বসবাস। তবে রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম এখনও নৌকা। স্থানীয়দের 100 বছরের দাবি এখানে একটি ব্রিজ নির্মাণের। চলতি বছরের জুলাই মাসে ব্রিজের কাজ শুরু হলেও উচ্চতার কারণে আবারও বন্ধ হয়ে যায় কাজ। এতে মানববন্ধনে রাজপথে নামেন স্থানীয় বাসিন্দারা। যেখানে শিক্ষা প্রতিষ্ঠান, ছোটখাটো কলকারখানা, কুটির শিল্প সহ নানা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, কিন্তু পিছিয়ে রয়েছে কাউন্দিয়াবাসী। এ যেন আলোর নিচে অন্ধকার। যাতায়াত ক্ষেত্র তৈরি হলে আমাদের সংযোগটা পুরো ঢাকা শহরের সাথে আমাদের কাউন্দিয়া ইউনিয়নের তৈরি হয়ে যাবে। নৌকা বন্ধ হয়ে যাবে, আসলে তা না। ব্রিজ হলে মনে করেন যে আরো আমাদের সচ্ছলতা হবে। স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর চলতি বছরের জুলাই মাসে কাজ শুরু করলেও উচ্চতার দোহাই দিয়ে তা বন্ধ করে দেয় নৌ পরিবহন মন্ত্রণালয়। তবে সব জটিলতা পেছনে ফেলে কাউন্দিয়া ব্রিজটি দ্রুত নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। টেন্ডার হয়েছিল, ভালো লাগছে, আবার শুনতেছি ব্রিজটা নাকি বন্ধ হয়ে যাচ্ছে। আমরা বলবো যে ব্রিজটা যেন কোনো মতে বন্ধ না হয়। 2.5 লক্ষ 3 লক্ষ মানুষের এবং 20,000 ভোটার, এরা সবাই আপনাদের কাছে আবেদন যে এই ব্রিজটা হোক। স্থানীয় সরকার বিভাগের যৌথ প্রচেষ্টায় এই বিষয়টি দ্রুত শুরু হওয়া দরকার। একই দাবি সচেতন নাগরিকদের। ব্রিজটির নির্মাণ কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার তাগিদ দিয়েছেন বিএনপির এই নেতা। প্রধান উপদেষ্টা দ্রুত
কাজ ধরার নির্দেশ দেন এবং নৌ মন্ত্রণালয়ের দায়িত্বে যে আছেন ওনার কাছে আমাদের জোর আবেদন, উনি যেন আমাদেরকে এই ব্রিজটা উপহার দেন। বৃষ্টি হলে স্থানীয়দের আর্থসামাজিক উন্নয়ন সহ সার্বিক জীবন মানের পরিবর্তন ঘটবে বলে মনে করছেন সবাই। কাউন্দিয়াবাসীর এই বৃষ্টি তাদের প্রাণের দাবি। এই প্রাণের দাবিটি বাস্তবায়নে সরকারের উচ্চপদস্থ যারা কর্মকর্তা রয়েছেন তাদের সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কাছে তাদের জোর দাবি যে এই প্রাণের দাবিটি বাস্তবায়নে তারা যেন অচিরেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিদ্যুতের চরম লোডশেডিংয়ের মধ্যেই জ্বালানির সংকটে বন্ধ হওয়ার পথে চট্টগ্রামের বাঁশখালী ১৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্র। এটি বন্ধ হলে বাণিজ্যিকভাবে রাজধানী চট্টগ্রাম সহ সারা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের পাশাপাশি প্রতিষ্ঠানটির বৈদেশিক অংশীজনদের মাঝেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির আশঙ্কা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তবে সংকট নিরসনে কাজ চলছে বলেও জানান তারা। চট্টগ্রাম ব্যুরো থেকে আব্দুল হকের ক্যামেরায় আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বাঁশখালী কয়লা বিদ্যুৎ প্রকল্পের ২টি ইউনিটে পুরোমাত্রায় উৎপাদনে দৈনিক ১২,০০০ মেট্রিক টন কয়লা প্রয়োজন, যার বিপরীতে মজুদ রয়েছে মাত্র ৬০,০০০ মেট্রিক টন। এদিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ৩টি জাহাজে ১,৬৮,০০০ টন কয়লা এলেও ব্যাংকিং জটিলতায় বিল বকেয়ার কারণে তা খালাস বন্ধ রেখেছে রপ্তানিকারকরা। রামপাল ও বড়পুকুরিয়া কয়লা বিদ্যুৎ কেন্দ্রের নানা টানাপোড়েনের মধ্যে নতুন করে এ কেন্দ্রটি বন্ধ হলে দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানের নামে দেশের কোনো ব্যাংকে ঋণ নেই উল্লেখ করে বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্রের মুখ্য অর্থনৈতিক কর্মকর্তা জানান, এলসি ছাড়ের মাধ্যমে কয়লা খালাস না করলে প্রতিষ্ঠান বন্ধ করা ছাড়া কোনো বিকল্প থাকবে না। তবে সংকট সমাধানে অন্তর্বর্তী সরকারের তড়িৎ উদ্যোগের কথাও জানান তিনি। প্রতি মাসে গড়ে ৬টা শিপমেন্ট লাগে। যদি আমি থামরুলে ধরি প্রায় ৬০,০০০ টনের ৬টা জাহাজ লাগে, তার মানে ৩,৬০,০০০ টন আমার কয়লা। তারপর একটা পাওয়ার প্ল্যান্ট যদি কোনোভাবে উৎপাদন ব্যাহত হয়, এটা মনে করেন আপনাদের চট্টগ্রাম অঞ্চলের জন্য সবচেয়ে বড় সমস্যা। ওই অঞ্চলে তো যে পরিমাণ ইন্ডাস্ট্রি আছে, একটা লোডশেডিং কিন্তু একটা ইন্ডাস্ট্রির জন্য সবসময় খারাপ। আর কেন্দ্রটির ব্যবস্থাপনা পরিচালক বললেন, পাওয়ার প্ল্যান্টটি চালানোর জন্য কয়লা দরকার, না হলে এটি শাটডাউন হয়ে যাবে। Not only damaged, maybe died. Power plant the same. Without the coal, maybe the power plant also will be shut down. বন্ধের আশঙ্কার কথা স্বীকার করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান টেলিফোনে জানান, কোনো কারণে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হলে লোডশেডিং বেড়ে যেতে পারে। আমরা তো বন্ধ হতে চাবো না, বন্ধ হলে তো আমাদের ওই পরিমাণ মেগাওয়াট মাইনাস হয়ে গেলে আমার তো বিদ্যুৎ ব্যবস্থাপনায় তো একটা ইম্প্যাক্ট ফেলবে না, এটা তো স্বাভাবিক। এটা আমরা চেষ্টা করছি, ওরা এক জায়গায় আটকে যাচ্ছিল সেখানে আমরাও হেল্প করছি, করে এই জাহাজগুলো আনলোড করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রটি সচল রাখতে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। দিনাজপুরের পার্বতীপুরের কৃষিতে নতুন মাত্রা যোগ করেছে পানের বরজ। মাত্র ৩-৪ মাসেই উৎপাদনযোগ্য পণ্যটির ভালো ফলনে লাভের মুখও দেখছেন চাষিরা। আর এলাকায় নতুন এই ফসল চাষে কৃষকদের সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। দিনাজপুরের পার্বতীপুর থেকে হাবিব ইফতেখারের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় প্রায় ৬ হেক্টর জমিতে পান চাষ হয়েছে। এখানকার মাটি পান চাষের উপযোগী হওয়ায় ফলনও মিলছে ভালো। সে কারণে অন্য ফসলের পাশাপাশি পান চাষেও ঝুঁকছেন স্থানীয়রা। সরকারি সহায়তা পেলে এলাকায় এর উৎপাদন আরো বাড়বে বলে মনে করেন চাষিরা। প্রায় ২ লাখ, ২.৫ লাখ, ৩ লাখ পর্যন্ত হয়। এবার কিন্তু আমি বেশি পাইছি, এখানে খরচ করবো তেমন প্রোডাক্ট পাবো। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, চাহিদা অনুযায়ী কৃষি অফিস পান চাষিদের সম্ভাব্য সব সহায়তা দিচ্ছে। এটি যেহেতু অত্যন্ত লাভজনক এবং উচ্চমূল্যের ফসল, সেহেতু বাজারেও এর বাজার মূল্য বেশি হওয়াতে কৃষকরা পান চাষে আগ্রহী হচ্ছে এবং কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। পার্বতীপুর উপজেলায় পান চাষের জন্য মাটি সহায়ক এবং এখানে যে মাটি রয়েছে সেই মাটিতেই ভালো পানের উৎপাদন হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। অর্থকরী এ ফসলটি চাষে নতুনদের উৎসাহিত করা হচ্ছে বলে জানান তিনি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া রাখাউলা স্থলবন্দর দিয়ে ৭,৩০০ কেজি ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মোট ৬টি পিকআপে করে প্রথম দফায় এসব মাছ পাঠানো হয়।
কাস্টমস অ্যান্ড সিএনএফ সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে সরকার ইলিশ মাছ রপ্তানির যে অনুমতি দিয়েছে এরই অংশ হিসেবে আখাউড়ায় ইলিশ রপ্তানি করা হয়। ভারতীয় দুটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব মাছ আমদানি করছে। শেষ করব মোহনার সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও। আগের সরকার বাংলাদেশকে ধ্বংস করে গেছে, সবকিছু নতুন করে সাজাতে হচ্ছে। সংস্কার শেষে নির্বাচন, নিউ ইয়র্ক টাইমসকে ডক্টর ইউনূস। দুই শিবির নেতার পরিচয় সামনে আসায় দেশজুড়ে বিতর্ক। ছাত্রলীগের কমিটিতে নাম থাকায় বিস্ময়, সাধারণ শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া। অতিমাত্রায় প্লাস্টিকের ব্যবহারে হুমকিতে জনস্বাস্থ্য বন্ধের ঘোষণায়ও স্বস্তি নেই জনমনে, বিকল্প না থাকলে উদ্যোগ বিফলে যাওয়ার আশঙ্কা। এবং জ্বালানির সংকটে বন্ধ হওয়ার পথে চট্টগ্রামের বাঁশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্র, অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা, সংকট নিরসনে কাজ চলছে। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুকে, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে